নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নতুনভাবে ব্যাকরণ শেখাবো। আজকের ব্যাকরণে আমি তোমাদেরকে শেখাবো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, কতগুলো কি তার সাথে সাথে আরও অনেক কিছু। বন্ধুরা, প্রথমেই দেখো স্বরবর্ণ বা ভাওয়েল। আজকে কিন্তু আমি তোমাদেরকে বইয়ের সাহায্যে শেখাবো, ঠিক আছে? স্বরবর্ণ বা ভাওয়েল মোট 11টি। অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। বর্তমানে এই 11টি স্বরবর্ণকেই কিন্তু ধরা হয়। বাকি আগে যেগুলো আমরা লিখতাম, যেরকম অনেকে লি, অ, অং, অ, এইসবও কিন্তু আগে দেখবে পুরনো যে বইগুলো আছে সেগুলোতে পেয়ে থাকবে। কিন্তু বর্তমানে এখন এই আগের কিছু বর্ণমালা যেগুলি বর্ণ আছে সেগুলোকে বাদ দিয়ে এই 11টি স্বরবর্ণকেই কিন্তু ধরা হয়েছে। এবারে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট। বাংলা ব্যঞ্জন বর্ণ মোট 39টি। আবারও বলছি, বাংলা ব্যঞ্জন বর্ণ মোট 39টি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয় শূন্য র, ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই মোট 39টি ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষায় আমরা জানি, ঠিক আছে? এবারে দেখো বন্ধুরা, যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে খণ্ডত্ব আসলে ত বর্ণেরই সংক্ষিপ্ত রূপ। আবার ডয় শূন্য র, ঢয় শূন্য র এবং অন্তস্তীয়, এরা কিন্তু ড, ঢ এবং অন্তস্থ জয়ের পৃথক উচ্চারণ মাত্র। অর্থাৎ খণ্ডত্ব কিন্তু আলাদাভাবে উচ্চারিত হয় না, ঠিক আছে? তাই খণ্ডত্বকে এখানে কিন্তু লেখা হয়নি। খণ্ডত্ব তয়েরই একটা, ত বর্ণেরই কিন্তু একটা উচ্চারণগত রূপ বা সংক্ষিপ্ত রূপ বলতে পারো। বাংলা বর্ণমালায় বা বাংলা অ্যালফাবেটে 35টি বর্ণ হলো খাঁটি ব্যঞ্জনবর্ণ। আর এই যেরকম খণ্ডত্ব, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তীয়, এই 4টি ব্যঞ্জনবর্ণের তালিকায় যুক্ত হয়ে মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা হয়েছে 39টি। কিন্তু 35টি যে বর্ণমালাগুলি আছে সেই 35টি বর্ণমালায় কিন্তু খাঁটি ব্যঞ্জনবর্ণ। এবারে দেখো বন্ধুরা, আমরা তো আগেই জানলাম যে বর্ণ দুরকম, সেটা হচ্ছে স্বরবর্ণ একটা, আরেকটা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? স্বরবর্ণ ক, অ থেকে ও পর্যন্ত, আর ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট যেগুলো হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এবারে দেখো বন্ধুরা, এবারে আমরা ভাষা নিয়ে কিছু কথা আলোচনা করব। ভাষা কি, ভাষা কিভাবে বা কোথা থেকে আসছে সেগুলি খুব সহজভাবে, সিম্পলভাবে কি করে আলোচনা করা যায় সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বইয়ের সাহায্য নিয়েছি। এই বইটার মধ্যে কিন্তু একটা পরিষ্কার ছবি দেওয়া আছে এবং আলাদা আলাদা করে মার্ক করা আছে যে কোথায় কি। আমরা যখন কথা বলি তখন মুখের ভেতরে কথা বলার জন্য যে যন্ত্রগুলি বা যে জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি দরকার হয় সেগুলি হলো দাঁত, কণ্ঠ বা গলা, তালু, জিভ। এই কয়েকটা জিনিসের সাহায্যে কিন্তু আমরা কথা বলতে পারি পরিষ্কারভাবে। তাই এদের এক কথায় বাকযন্ত্র বা ভোকাল কর্ড বলা হয়। এটা আমাদের জানা উচিত যে বাকযন্ত্র কি বা ভোকাল কর্ড কি। বাকযন্ত্র বাংলায় আর ভোকাল কর্ড হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে? তো বাকযন্ত্র কি, আমাদের মুখের ভিতরে কথা বলার জন্য যে যন্ত্রগুলি হলো, সেই যন্ত্রগুলির মধ্যে আছে দাঁত, কণ্ঠ মানে গলা, তালু, জিভ, ঠিক আছে? এই 4টি যন্ত্র আমাদের কথা বলতে সাহায্য করে। এবারে বন্ধুরা, এখানে দেখো ছবির মধ্যে দেওয়া আছে, আমি তোমাদেরকে যে যন্ত্র তো বললেন যে 4টি, কিন্তু এখানে তো আছে 6টি। তো এই 6টি আলাদা, বাকি দুটো বেশি কি আছে সেটা আমি তোমাদেরকে বলছি। যে দেখো মূর্ধা, মূর্ধা কোন অংশটাকে বলা হয়? মূর্ধা হচ্ছে আমাদের তালু এবং দাঁতের পরে যে অংশটা, অর্থাৎ বলতে পারো মাড়ির যে অংশটা ভেতরের দিকে, ঠিক আছে, সেই অংশটাকে বলা হয় মূর্ধা। তালু, তালু ঠিক আমাদের জিভের একদম ওপরের যে অংশটা আছে, যদি জিভ দিয়ে ছুঁয়ে তোমরা এখন দেখার চেষ্টা করো তাহলে
জিভটাকে যদি তার মাথায় ছোঁয়া, অর্থাৎ যদি আমি বলতে পারি যে আমাদের মুখটা যদি একটা ঘর হয়, এই ঘরের ঠিক ছাদ হচ্ছে তালু। ঠিক আছে, আবারও বলছি, আমাদের মুখটা যদি একটা ঘর মনে করা হয় তাহলে তার ছাদ হচ্ছে তালু। ঠিক আছে, জিভ দিয়ে যখন তালু স্পর্শ করে তখনও কিন্তু অনেক রকম শব্দ উচ্চারিত হয় বা অনেক রকম আওয়াজ বের হয়, যার জন্য তালু অনেকভাবে আমাদেরকে কাজ করে। তারপরে হচ্ছে জিহ্বা। জিহ্বা তো প্রধান যন্ত্র, জিহ্বা ছাড়া তো কথা বলাই সম্ভব না। ঠিক আছে, দন্ত মানে দাঁত, দাঁতেরও কিন্তু ভূমিকা কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। আবার বলছি বন্ধুরা, ওষ্ঠ মানে ঠোঁট, আর কণ্ঠ মানে গলা। গলা থেকেই কিন্তু সম্পূর্ণ আওয়াজটা বের হয়। ঠিক আছে, তাই এই কয়েকটা জিনিসের নাম কিন্তু মনে রাখতে হবে, যে কণ্ঠ মানে গলা, ওষ্ঠ মানে ঠোঁট, দন্ত মানে দাঁত, জিহ্বা মানে জিভ, তালু জিভের ঠিক ওপরের অংশটা, মূর্ধা মানে তালু এবং দাঁত। ঠিক আছে, তার মাঝামাঝি যে অংশটা সেটাকেই কিন্তু মূর্ধা বলা হয়। এবারে বন্ধুরা চলে যাব আমরা পরের পাতায়। দেখো এখানে কি আছে। এখানে দেখো একটা ছবিতে দেখানো হচ্ছে যে মাস্টারমশাই একটা ছবিতে কিছু দেখাচ্ছে। কি দেখাচ্ছে? লেখা আছে সবুজ। সবুজ হচ্ছে একটা শব্দ, কিন্তু যদি লিখি জ মানে বর্গীয় জ দন্তস্ব বয়রসু জ সবু, তাহলে কি এটা একটা শব্দ হবে? না, সেটা কিন্তু একটা শব্দ হবে না। কেন হবে না? কারণ যশবুর কোনো মানে হয় না। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে যে ব্যাকরণ ক্লাসে মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে লিখেছেন যে একটা সবুজ, সবুজ কিন্তু মানে আছে, কিন্তু যশবুর কিন্তু কোনো মানে নাই, তাই যার কোনো মানে নেই তাকে কিন্তু আমরা শব্দ বলবো না। এবারে দেখো বন্ধুরা, এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে যেগুলোকে ভেঙে দেখানো হয়েছে। প্রথমেই আছে মাধব, ময় আকার ধ ব, মানে ময়ের সাথে আ যুক্ত হয়েছে, ধয়ের সাথে অ মানে ধ। কারণ আমরা আগেই জেনেছি যে ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। কারণ যখন আমরা মকে উচ্চারণ করব আমরা বলবো ম, অর্থাৎ ময়ের সাথে একটা অ আসছে, কিন্তু শুধু মকে উচ্চারণ করলে ম এরকম বলতে হবে। ঠিক আছে, তো সেরকমভাবে তো বলা যাবে না, তাই ম মানে ময়ের সাথে একটা ময়ের সাথে আ আছে, মা, ধ, ধয়ের সাথে অ এবং ব, বয়ের সাথে অ আছে। ঠিক আছে, কারণ বয়ের সাথেও স্বরবর্ণ যুক্ত হয়েছে। ঠিক আছে, তার মানে 6টি বর্ণের মিলন হচ্ছে মাধব। আবার দেখো বন্ধুরা, পরেরটাতে আছে সমাধান। শয়ের সাথে অ, ময়ের সাথে আ, ধয়ের সাথে আ আর নয়ের সাথে অ, মানে 8টি বর্ণ মিলে তৈরি হয়েছে সমাধান। তারপরে আরেকটা বর্ণ আছে, দেখো একটা যুক্ত বর্ণ দিয়ে দেখানো হয়েছে স্বাগত। শয় দন্তার শয়ের সাথে ব যোগ আ, তার সাথে যোগ হয়েছে গ যোগ অ যোগ ত যোগ অ, 7টি বর্ণ মিলে তৈরি হয়েছে স্বাগত। আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা হয়তো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে যে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে অ যুক্ত হয়েছে তাদের নিচে দেখো একটা করে হসন্ত বা হস চিহ্ন আছে। কেন আছে? কারণ ময়ের সাথে আ আকার হিসাবে যুক্ত হয়েছে, কিন্তু শয়ের সাথে কিন্তু কোনো কার চিহ্ন যুক্ত হয়নি, তাই শয়ের নিচে এখানে স যোগ অ, স যোগ অ স। ঠিক আছে, তাই এখানে হসন্ত দিয়ে বোঝানো হয়েছে, কারণ ব্যঞ্জন বর্ণকে যখন শুধু উচ্চারণ করা হবে তখন কিন্তু স, তার জন্য তার নিচে একটা হসন্ত দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আছে সবুজ। স মানে দন্ত স যোগ অ স, ব যোগ উ মানে বয়ের সাথে রস্যুকার যুক্ত হয়েছে বু, জ যোগ অ মানে সবুজ। এই 6টি বর্ণ আছে, তাই এটা হচ্ছে শব্দ। যদি তো বন্ধুরা, আমরা এই আগের এই যে আলোচনাটা সেটাতে আমরা কি শিখতে পারলাম, যে শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে পদ বা স্পিচ বলে। আবারও বলছি, শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে পদ বা স্পিচ বলে। যদি বলি পদ বা স্পিচ কাকে বলে, তখন বলতে হবে যে শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে বলবো পদ বা স্পিচ। বর্ণ বা অক্ষর জুড়ে অর্থ বা মানে হলে তাকে বলে শব্দ বা ওয়ার্ড। ঠিক আছে, বর্ণ যখন অক্ষর জুড়ে জুড়ে কোনো অর্থ বা মানে প্রকাশ করে তখন তাকে শব্দ বা ওয়ার্ড বলে। আর শব্দ ধ্বনি বা বর্ণ দিয়ে তৈরি করা হয়। শব্দ তৈরি হয় কিভাবে? ধ্বনি বা বর্ণ দিয়ে তৈরি হয় শব্দ। তো শব্দ সম্পর্কে আমরা এই 3টে জিনিস জেনে রাখবো, যে শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে বলা হয় স্পিচ, বাক্যের মধ্যে যখন শব্দ থাকে তখন সেটা হচ্ছে স্পিচ।
বর্ণ বা অক্ষর জুড়ে জুড়ে যখন অর্থ বা মানে হয় তখন তাকে বলা হয় শব্দ বা ওয়ার্ড। ঠিক আছে, যেমন মাছ, বই, আমি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড বা শব্দ। আর শব্দ তৈরি হয় কিভাবে? ধ্বনি বা বর্ণ নিয়ে তৈরি হয় শব্দ। ধ্বনি বা বর্ণ নিয়ে তৈরি হয় শব্দ। এবারে চলে যাচ্ছে বন্ধুরা পরের আলোচনাতে। পরের আলোচনাতে কি শব্দ তো আমরা জানলাম, এবার জানবো আমরা বাক্য গঠন, সেন্টেন্স মেকিং। বাক্য কি করে গঠন করা হয়। ঠিক আছে, বাক্য গঠন করার আগে প্রতিটি শব্দের মানে বা অর্থ ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড নোট, মানে প্রত্যেকটি শব্দ বা শব্দের অর্থ ভালো করে জেনে ও বুঝে নিতে হবে। ঠিক আছে, বাক্য গঠন করার আগে আমাদেরকে প্রত্যেকটি শব্দ বা শব্দের অর্থ ভালো করে জেনে নিতে হবে, না হলে মানে না বুঝে সঠিক বাক্য গঠন কিছুতেই করা যাবে না, তা এলোমেলো অর্থহীন শব্দ হয়ে যাবে। শব্দের মানে না জেনে আমরা কিন্তু বাক্য গঠন করতে পারবো না। তাই বাক্য গঠন করার আগে আমাদেরকে সবার আগে প্রত্যেকটা শব্দের মানে অর্থ ঠিকঠাকভাবে জানতে হবে এবং বুঝতে হবে। শব্দকে পদে পরিণত করে নিয়ে তবেই তা দিয়ে বাক্য গঠিত হয়। আবারও বলছি, শব্দকে পদে পরিণত করে নিয়ে তবেই তা দিয়ে বাক্য গঠিত হয়। মনে রাখতে হবে, পদ ছাড়া বাক্য গঠিত হয় না। বাক্য গঠনের আগে শব্দগুলির সঙ্গে কিছু কিছু চিহ্ন যোগ করে সেগুলোকে পদে পরিণত করতে হয়। আবারও বললাম, বাক্য গঠনের আগে শব্দগুলোর সঙ্গে কিছু কিছু চিহ্ন যোগ করে শব্দগুলিকে পদে পরিণত করতে হয়। এবারে আমরা জানবো যে সেই চিহ্ন বা সেই চিহ্নগুলি কি কি। আমরা বর্ষাকালে কাঠের রথ টানতাম। এখানে বর্ষাকালে শব্দের মধ্যে এ আছে, কাঠ শব্দটির সঙ্গে তাম আছে। চিহ্নগুলি যোগ করার পরে সেটি বাক্য বলে পরিগণিত হয়েছে। এই চিহ্নগুলি হলো বিভক্তি, মানে তাহলে এই চিহ্নগুলি হলো বিভক্তি। মনে রাখতে হবে, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে লেখাকেই পদ বলে। আবারও বলছি, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে লেখাকেই বলা হয় পদ। পদ কি? যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হবে। বর্ষাকালে রথ টানতাম, তাহলে বর্ষাকাল একটা শব্দ, বর্ষাকালে, ঠিক আছে, টানতাম, টানা একটা শব্দ, কিন্তু টানতাম তার সাথে কি যুক্ত হলো? তাম যুক্ত হলো। তাম যুক্ত হয়ে, মানে তাম কি? তাম হচ্ছে একটা বিভক্তি। এই বিভক্তি যুক্ত হয়ে কি হলো? তৈরি হলো একটা পদ। তবে শব্দের সঙ্গে অবিভক্তি যুক্ত হলে তার উচ্চারণ ও আকৃতি পরিবর্তন হয় না। এখানে রথ, রথের সাথে অযুক্ত হয়েছে, কিন্তু রথ শব্দের সঙ্গে অবিভক্তি যুক্ত হয়েছে, তাই রথ রথই রয়ে গেছে। ঠিক আছে, অযুক্ত থাকলে কিন্তু সেটার কোনো পরিবর্তন হয় না। যেমন ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার সময় কি অকার যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে, তার কি আকারগত কোনো পরিবর্তন হচ্ছে বা দেখতে পরিবর্তন হচ্ছে? না। উচ্চারণে পরিবর্তন হচ্ছে? না। সেরকম এখানে অযুক্ত হলে কিন্তু সেটা যেমন তেমনই থেকে যায়, সেটার কোনো পরিবর্তন হয় না। শব্দ জুড়ে মনের ভাব বোঝানো হলে তা বাক্য বা সেন্টেন্স বলে। ঠিক আছে, শব্দ জুড়ে মনের ভাব বোঝানো হলে তাকে বাক্য বা সেন্টেন্স বলে। শব্দ জুড়ে যখন আমরা মনের ভাব প্রকাশ করি তাকেই বলা হয় বাক্য বা সেন্টেন্স। যেমন আমি ভাত খাবো, আমি ছবি দেখছি, সাদা রং শান্তির প্রতীক, ওই পূজার বাদ্য শোনা যায়। এখানে কি হয়? একটা শব্দ জুড়ে জুড়ে একটা বাক্য তৈরি হলো এবং মনের ভাব প্রকাশ করলো। যেরকম আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের পড়াচ্ছি, কয়েকটা শব্দ যুক্ত হয়ে কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ পেলো বা প্রকাশ করলাম, তাই এটা কিন্তু একটা সেন্টেন্স বা বাক্য। তো বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম আমরা স্বরবর্ণ কটি, কি কি ব্যঞ্জনবর্ণ কটি, এবং কি কি স্বরবর্ণকে কি করে উচ্চারণ করা হয় এবং ব্যঞ্জনবর্ণকে কি করে উচ্চারণ করা হয় সেটা তো জানলাম। তার সাথে সাথে আমরা জানলাম শব্দ, পদ এবং বাক্য গঠন, মানে বাক্য কিভাবে গঠিত হয়। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরের দিন আমরা সেন্টেন্স কি করে তৈরি করতে হয় অথবা বাক্য কি করে তৈরি করতে হয়, বাক্যের যে শ্রেণীবিভাগগুলি আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুল মনে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট তো প্রচুর করবে কি কি ভিডিও তোমরা দেখতে চাও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ।